নমস্কার বন্ধুরা, আটকুঠুরি নয় দরজার তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম। গল্পটি কেমন লাগছে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন। কোথাও কোনো শব্দ নেই। এমন নির্জন রাত্রে জ্যোৎস্নার দিকে তাকালেও ভয় ঢোকে মনে। জ্যোৎস্না বলেই গাছেরা ছায়া ফেলে, আর সেই ছায়ায় ওত পেতে বসে থাকতে পারে মৃত্যু। কিন্তু সোম তো এখানে এসেছে প্রাণের ভয়েই। সিপিকে সে আজ প্রথম দেখছে না। কাউকে বাগে ফেলে শেষ না করে দেওয়া পর্যন্ত লোকটা সুখ পায় না। টাকার লোভে সে যখন ফেঁসে গেল তখনই কেন সিপি তাকে কোর্ট মার্শাল করল না, তার মাথায় তা ঢুকছে না। উল্টে সময় দিয়ে বলেছিল সেই খবর নিয়ে যাওয়া লোকটাকে খুঁজে বের করতে। চিতা নয়, তার ফেউকে খোঁজার দায়িত্ব তার উপর। অত্যন্ত অপমানকর ব্যাপার। তবু ওই লোকটার সামনে থেকে চলে যাওয়ার সুযোগ পেয়েই সে বেরিয়ে পড়েছিল বলে রক্ষে। মিনিট পাঁচেকের মধ্যেই হুকুম পাল্টে তাকে গ্রেপ্তার করার আদেশ জারি হলো। এত জলদি মত বদলানো সিপির স্বভাব নয়। চাপ এসেছে নির্ঘাত। তার মানে এখন সোমকে লড়তে হবে অনেকের সঙ্গে, আর ধরা পড়লে জীবন কাটবে পাতাল ঘরে। বিপদের গন্ধ পেয়েই সোম বেরিয়েছে রিভলভার আর গাড়িটাকে নিয়ে। তার একমাত্র বাঁচার পথ হলো চিতাকে ধরে নিয়ে যাওয়া। সিপি অথবা মিনিস্টার খুশি না হয়ে পারবে না। সোম জানে এটা হাতের মোয়া নয়, কিন্তু পথ ওই একটাই। কোথায় যাওয়া যায় চিন্তা করতে করতেই এই বাংলোটার কথা মনে এসেছিল। দিন সাতেক আগেই গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়েছিল সোম বিশেষ বাহিনী নিয়ে। কিছুই পাওয়া যায়নি। বাংলোর মালিক বিদেশে। কেয়ারটেকার বলেছে কেউ এখানে আশ্রয় নেয়নি। সোমের বিশ্বাস লোকটা সত্য কথা বলেনি, কিন্তু চাপ দিতে পারেনি সে। মাঝে মধ্যে ম্যাডাম এই বাংলোয় বিশ্রাম নিতে আসেন। তখন বিশেষ পাহারার ব্যবস্থা করা হয়। কিছু না পাওয়ায় সিপি খুব খুশি হয়েছিলেন। খোদ ম্যাডাম যেখানে বেড়াতে গিয়ে থাকেন সেখানে উগ্রপন্থীরা আশ্রয় নেবে, এটা নাকি উদ্ভট ঘটনা। সোমের সন্দেহ থাকলেও চুপ করে যেতে হয়েছিল। এখন তার পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। হাতে সময় নেই। ধরা পড়লে সিপি তাকে ছিঁড়ে খাবে। সন্দেহ দূর করতে তাই এই বাংলো দিয়েই খোঁজ শুরু করা যাক। কি দুর্মতিই না হয়েছিল তার। নইলে খবর নিয়ে আসা লোকটাকে তুলে নিয়ে চাঁদে হিলসে গেলে সে আজ বাদে কাল সিপি হয়ে যেতে পারত। চাঁদের গায়ে মেঘ জমছে। রিভলভারটা মুঠোয় নিয়ে সোম সিঁড়ি ভাঙল। সামনের দরজায় তালা বন্ধ। তার মানে এখন বাংলোয় কেউ নেই। কেয়ারটেকার তো থাকার কথা। বাংলো ছেড়ে চলে যাওয়াটা তো অস্বাভাবিক ব্যাপার। লোকটা বলেছিল দিনের বেলায় বিশেষ প্রয়োজন না হলে সে বাইরে যায় না। এই তালাটা লোক দেখানো নয় তো? সোমের মাথায় চিন্তা কিলবিল করছিল। কয়েক পা হাঁটতেই তার চোখে পড়ল ওদিকের একটা দরজা হাট করে খোলা। দীর্ঘকাল পুলিশের চাকরি করায় সোমের অনুমান শক্তি এখন প্রবল হয়ে উঠল। খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকবে কি ঢুকবে না সে স্থির করতে পারছিল না। দরজার সামনে পৌঁছাতেই তার নাকে গন্ধটা পৌঁছাল। ভেতরে কেউ মরেছে। যে মেরেছে সে ওই দরজা খুলে রেখে পালিয়েছে। এরকম তীব্র গন্ধ নিয়ে কোনো জীবিত ব্যক্তি বাংলোয় বসে থাকতে পারে না। তার মনে হলো যে মরেছে সে যে একটা মানুষ তা দেখা দরকার। এমনও তো হতে পারে কুখ্যাত চিতাকেই কেউ খুন করে এখানে রেখে গিয়েছে। বুনো ঝোপের আড়ালে গাড়িটার ভেতরে বসে ওরা দেখল রিভলভার উঁচিয়ে ভেতরে ঢুকে যাচ্ছে। সজ্জনের প্রথমে মনে হয়েছিল এই লোকটা বাংলোর মালিক হতে পারে। পরে ওর চালচলন এবং রিভলভার দেখে ধারণাটা পাল্টেছে। খুনি নাকি খুনের জায়গায় একবার ফিরে আসে। এই লোকটাও তাই ফিরে এসেছে। রিভলভার উঁচিয়ে যেভাবে ঘরে ঢুকে গেল তাতে মোটেই শান্তশিষ্ট ভদ্রলোক ভাবার কারণ নেই। এই সময় পৃথা বলল, খুনি ফিরে এসেছে।
আস্তে কথা বলো। ও যদি আমাদেরকে দেখতে পায় তাহলে শেষ করে দেবে। প্রথমে চিতা, বাইসন, ডেড বডি, আবার খুনি। আমার নার্ভ আর সহ্য করতে পারছে না। বুঝতে পারছি, কিন্তু লোকটা যদি আজ রাত্রে না বের হয়, আলো ফুটলেই আমাদের দেখতে পাবে। কিছু একটা করা উচিত। কি করবে? ওর হাতে রিভলভার আছে। হঠাৎ সজ্জনের মাথায় একটা মতলব এলো। লোকটা খুনি হোক বা না হোক, মাটির নিচের ঘর নিশ্চয়ই একবার যাবে। খুনি হলে নিজের চোখকে খুশি করতে, আর না হলে গন্ধটা কোথা থেকে আসছে তা দেখার জন্য তার মতন নিচে নামবে। কাঠের সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলে যদি ওপরের দরজাটা বন্ধ করা যায় তাহলে, কিন্তু লোকটা কখন নিচে নামছে তা এত দূর থেকে বোঝা যাবে কি করে? যদি নিচে না গিয়ে বাইরের ঘরে বসে থাকে? সজ্জন নড়তে পারল না। এই মুহূর্তে গাড়িতে বসে থাকাটাই নিরাপদ। ঘরে আলো জ্বলছে না। সোম সুইচ থেকে হাত সরিয়ে নিল। পকেট থেকে একটা পেন্সিল টর্চ বের করে সে চারপাশে বোলালো। এটা বেডরুম। এখানে একটু আগেও লোক ছিল, নইলে বেড কভার ওভাবে পড়ে থাকতে পারে না। সে বিছানার উপর শুকিয়ে যাওয়া রক্তের দাগ দেখতে পেল। চাপা গলায় সোম জিজ্ঞাসা করল, বাংলোয় কেউ আছো? সাড়া না দিলে গুলি খেতে হতে পারে। নিজের কানেই শব্দগুলো অন্যরকম শোনাল। সোম মনে মনে নিশ্চিন্ত। এই বাংলোটা খালি, তবে কেউ একটু আগে ছিল। একটু আগে যে কতটা আগে তা সে ঠাউর করতে পারছিল না। পাশের ঘরে ঢুকে সে আরও নিঃসন্দেহ হলো। ফ্রিজ খুলে তখনও ঠান্ডা টের পেল। গন্ধটা কি তাহলে পচা মানুষের নয়? কাউকে খুন করে পচিয়ে একসঙ্গে কোনো মানুষ থাকতে পারে না। গন্ধের উৎস সন্ধান করতে করতে সোম নিচে যাওয়া সিঁড়ির মুখটায় পৌঁছে গেল। কাঠের সিঁড়ি, শব্দ যতটা কম করলে নয় ততটাই করল সোম। এবং একসময় কফিনের ভেতর শুয়ে থাকা মৃতদেহটিকে আবিষ্কার করল সে। পুলিশ হিসাবে সাধারণ মানুষের চেয়ে একটু কম ভীত হলো। মৃত ব্যক্তির মুখে আলো ফেলা মাত্র সে চমকে উঠল। এই লোকটিকে তার না চেনার কোনো কারণ নেই। সিপির সঙ্গে বিশেষ রকমের জানাশোনা। কদিন এই কফিনে শুয়ে আছে কে জানে, কিন্তু শরীরে বিকৃতি এসে গেছে। কফিনের ঢাকনা তুলে বিস্ময়ে দাঁড়িয়েছিল সোম। হঠাৎ শব্দ কানে আসতেই আলোটাকে সরালো। গোটা কয়েক ধেড়ে ইঁদুর লাফিয়ে ঢুকে পড়েছে কফিনের মধ্যে। তাড়াতাড়ি ঢাকনাটা নামিয়ে দিয়ে সে ভেবে পাচ্ছিল না ইঁদুরগুলোকে ভেতর থেকে কিভাবে বের করে দেবে। বাবু বসন্তলালের শরীরের সঙ্গে ইঁদুরগুলো রেখে এসেছে জানলে সিপি তাকে দ্বিতীয়বার কোর্ট মার্শালে ঝুলিয়ে দেবেন। তাও না হয় হলো, কিন্তু লোকটার কতটা ক্ষতি করতে পারে? এখন কামড়ালেও লাগবে না, অসুখ বিসুখও করবে না। হ্যাঁ, ইঁদুরগুলো বাবু বসন্তলালের শরীরের কিছুটা অংশ খেয়ে ফেলতে পারে, কিন্তু তার আগেই সোম তো পুলিশে খবর দিয়ে দিতে পারে। মৃতদেহের আনাজ কানাজ থেকে ইঁদুর খুঁজে সরিয়ে দেওয়ার থেকে সেটা অনেক সহজ। ওপরে উঠে এলো সোম। বাইরের বারান্দায় পা রেখে সে চারপাশে তাকালো। জ্যোৎস্নার দিকে তাকাবার বিন্দুমাত্র ইচ্ছে হচ্ছে না। এখানে এসেছিল চিতা সম্পর্কে নিশ্চিত কোনো খবর পাবে বলে। তার বদলে দেখতে পেল বাবু বসন্তলালের শরীর। বোঝাই যাচ্ছে ফোর্স যখন এখানে তল্লাশি করতে এসেছিল তখন মৃতদেহটা এখানে ছিল না। অর্থাৎ 7 দিন আগেও বাবু বসন্তলাল বেঁচে ছিলেন। কিন্তু কোথায় ছিলেন? তিনি শহরে এলে হইচই পড়ে যায়। সিপি ব্যস্ত হয়ে ওঠেন তোষামত করতে। মিনিস্টার পার্টি দেন, আর ম্যাডাম তো ওর জন্য সব কিছু করতে পারেন। এই বাংলোয় মাঝে মাঝে বিশ্রামের জন্য যে ম্যাডাম আসেন তা বাবু বসন্তলালের বাংলো বলেই। বৈদেশিক মুদ্রার একটি বড় অংশ যার হাত ধরে দেশে ঢোকে, সেই মানুষটাই এখন কয়েকটা ইঁদুর নিয়ে মাটির তলার একটা ঘরে কফিনের মধ্যে শুয়ে পড়ছে। হঠাৎ সোমের খেয়াল হলো এই বাংলোয় টেলিফোন বাজছে। টেলিফোন এখানে? শব্দটা খুবই আস্তে,
কিন্তু নির্জন বাংলোই সেটা শোনার পক্ষে যথেষ্ট। ইস, এইটাই এতক্ষণ মাথায় ছিল না। সোম ছুটল। যেখানে ম্যাডাম বিশ্রাম নিতে আসেন সেখানে টেলিফোন না থেকে পারে? যাক, সব সমস্যার সমাধান হয়ে গেল। অন্ধকার ঘরে শব্দ শুনে টেলিফোনের কাছে পৌঁছে গেল সোম। খপ করে রিসিভার তুলে চিৎকার করল, হ্যালো। উপাসের মানুষটি যেন কয়েক সেকেন্ড সময় নিল, তারপর কাটা কাটা স্বরে জিজ্ঞাসা করল, কে কথা বলছ? কে? নিজের পরিচয় দিতে গিয়ে থমকে গেল সোম। খবরটা শিপির কানে পৌঁছে গেলে এখান থেকে আর বের হতে হবে না। হ্যালো, কথা বলছো? গলার স্বর যতখানি সম্ভব অশিক্ষিত করে সোম জবাব দিল, আমি এখানে থাকি। ওখানে তো কারোর থাকার কথা নয়। তোমার নাম কি? আপনি কে বলছেন? প্রশ্নটা করা মাত্রই লাইনটা কেটে গেল। সোম পুলিশি অভ্যেসে চটপট অপারেটরকে চাইল। হ্যালো অপারেটর, বাবু বসন্তলালের বাংলো থেকে বলছি। একটু আগে এখানে কোত্থেকে ফোন করা হয়েছিল? অপারেটর সময় নিল, তারপর জিজ্ঞাসা করল, আপনি কে বলছেন? মুখ ফসকে বেরিয়ে গেল, আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার সোম বলছি। সরি স্যার, বুঝতে পারিনি। টেলিফোনটা আপনার হেডকোয়ার্টার্স থেকেই করা হয়েছিল। আপনি কথা বলবেন? অপারেটরের গলা খুবই বিনীত। না থ্যাংক ইউ। রিসিভার নামিয়ে রাখল সোম। যা চলে, লোকটা নিশ্চয়ই সন্দেহ করেছে, করে টেলিফোনে একটা উড়ো সুযোগ নিয়েছে তাকে ধরার। গলাটা যে পুলিশ কমিশনের নয় তাতে কোনো সন্দেহ নেই, অন্য কাউকে দিয়ে করিয়েছে। সোম দিব্য চোখে দেখতে পেল সেই ছোটোখাটো অফিসার ছুটতে ছুটতে পুলিশ কমিশনারকে খবর দিতে যাচ্ছে, স্যার স্যার, এসি সোমকে পেয়েছি ওই বাংলোয়। আর সেটা শুনে গোমরামুখ ভার্গিস বলছে, লোকটা আর এসি নয় মূর্খ, ওকে এখনই অ্যারেস্ট করো। অতএব এখনই ফোর্স এসে যাবে। ওরা এলে বাবু বসন্তলালের মৃতদেহ খুঁজে পেয়ে যা করার করবে, কিন্তু তার আগেই ওকে এখান থেকে সরে যেতে হবে। সোম বাইরে বেরিয়ে এলো। চাঁদ এখন প্রায় মেঘের আড়ালে। কোথায় যাওয়া যায়? পুলিশের গাড়ি নিয়ে বেশি দূর গিয়েও কোনো লাভ নেই, ওই গাড়ির জন্যই তাড়াতাড়ি ধরা পড়তে হবে। আবার গাড়ি ছাড়া এরকম পাহাড়ি অঞ্চলে বেশি দূর পর্যন্ত যাওয়াও সম্ভব নয়। অন্তত নিচের রাস্তা পর্যন্ত তো যাওয়া যাক। ওরা আসার আগেই এই জায়গা ছাড়া উচিত। সে গাড়ির দিকে পা বাড়াতেই আচমকা কাছাকাছি গাড়ির হর্ন বেজে উঠেই থেমে গেল। প্রচণ্ড চমকে গেল সোম। তাড়াতাড়ি রিভলভার হাতে সতর্ক ভঙ্গিতে দাঁড়ালো। ওরা এর মধ্যেই এসে গেল? ইম্পসিবল। অবশ্য এমনও তো হতে পারে আগে ফোর্স পাঠিয়ে পরে ফোন করিয়েছে শিপি, ধরা পড়লে নিস্তার নেই। গাড়ি আসার পথের দিকে সতর্ক চোখে তাকিয়ে পিছু হাঁটতে লাগলো সে। কোনো মতে ওই ঝোপের মধ্যে ঢুকে পড়লে এখান থেকে সরে পড়া অসম্ভব হবে না। পাশ ফিরতে গিয়ে কনুইয়ের চাপ লাগায় হর্ন বেজে উঠেছিল। আঁতকে ফিরে তাকিয়েছিল পৃথা। সজ্জনের মনে হয়েছিল আত্মহত্যা করা হয়ে গেল। পৃথা চাপা গলায় বলল, এখন কি হবে? মনে মনে হাজারবার সরি বললেও কিছুই বলা হবে না। কিন্তু ওরা অবাক হয়ে গেল, দেখল যাকে এতক্ষণ ধরে খুনি বলে মনে হচ্ছিল সেই লোকটা নির্ঘাত ভয় পেয়েছে, পায়ে পায়ে পিছিয়ে আসছে এদিকেই। আর একটু এলেই তাদের দেখতে পেয়ে যাবে লোকটা। পিছন ফিরলেই সজ্জন বুঝতে পারল না হর্ন এদিকে বাজা সত্ত্বেও লোকটা উল্টো দিকে তাকাচ্ছে কেন। কিন্তু এভাবে গাড়ির মধ্যে বসে থেকে লোকটার মুখোমুখি হওয়ার কোনো মানেই হয় না। সে পৃথাকে চাপা গলায় বলল, চলো নামি, ধরা পড়তেই হবে। ধরা পড়ব বলছো কেন? আমরা কি কিছু করেছি? পৃথা প্রতিবাদ করল। সঙ্গে সঙ্গে সোমকে অবাক হয়ে এদিকে তাকাতে দেখা গেল। মানুষের গলার স্বর স্পষ্ট তার কানে পৌঁছেছে, এবং সেটা তার পেছনের বুনো ঝোপ থেকে এ ব্যাপারে সন্দেহ নেই।
অর্থাৎ তাকে ঘিরে ফেলেছে ওরা। সোম খুব নার্ভাস গলায় জিজ্ঞাসা করল, কে কে ওখানে? সজ্জন পৃথার দিকে তাকালো। লোকটার চেহারার মধ্যে রুক্ষতা থাকলেও গলার স্বরে হাবভাবে সেটা একদমই নেই। সে গলা তুলল, রিভলভারটা ফেলে দিন। সোম বুঝল তার সন্দেহ মিথ্যে নয়। এখন বীরত্ব দেখানো মানে বোকামি করা, সেটা তার চেয়ে বেশি কে জানে। সে রিভলভারটা মাটিতে ফেলে দিতেই সজ্জন ঝোপের আড়াল থেকে হুকুম করল, গুনে গুনে 8 পা পিছিয়ে যান। অগত্যা সোম আদেশ পালন করল। তাকে খুব অসহায় দেখাচ্ছিল। পৃথা অবাক হয়ে দেখছিল। একবার বলল, লোকটা খুনি নন। দরজা খুলে বের হচ্ছিল সজ্জন। কেন? খুনিরা এমন সুবোধ হয় না। সজ্জন কোনো কথা না বলে এক দৌড়ে ঝোপ থেকে বেরিয়ে এসে মাটিতে পড়ে থাকা রিভলভারটা তুলে নিয়ে সোমের দিকে তাকালো। জীবনে এত বিস্মিত সোম কখনোই হয়নি। সজ্জনকে ভালো করে দেখে বোঝার আগেই দেখল এক সুন্দরী তরুণী ঝোপ থেকে বেরিয়ে আসছে। এরা কখনোই পুলিশ নয়, কোনো বাহিনী তাকে ঘিরে ধরেনি। মাত্র 2টি অল্প বয়সী ছেলে মেয়ে বোকা বানিয়েছে দেখে সে নিজের ওপর এমন রেগে গেল যে চিৎকার করে বলে উঠল, ধ্যাৎ। রিভলভার হাতে সজ্জন হকচকিয়ে গেল। কি হলো? তোমরা কারা? সোম প্রশ্ন করার সময় ভাবল লাফিয়ে পড়বে কিনা। ভদ্রভাবে কথা বলুন, আমাদের তুমি করে বলার কোনো অধিকার নেই আপনার। সরি, আসলে পুলিশে চাকরি করে। সোম থিতিয়ে গেল। আপনি পুলিশ? সজ্জন অবাক। হ্যাঁ, আজ বিকাল পর্যন্ত ছিলাম। আপনারা এখানে কি করছেন? সজ্জন পৃথার দিকে তাকালো। মেয়েরা মানুষ চেনে হয়তো, এই লোকটা খুনি নাও হতে পারে। সে বলল, আমরা শহরে যাচ্ছিলাম। এখানে আমাদের গাড়ির তেল ফুরিয়ে যায়। একটা চিতা আমাদের আক্রমণ করে, ফলে বাধ্য হয়ে এই জায়গায় আটকে আছি। ব্যাপারটা যদি গল্প হয় তাহলে আপনাদের কপালে দুঃখ আছে, বেশ পুলিশি গলায় ঘোষণা করল সোম। আমি একজন ডাক্তার। আচ্ছা, গাড়িটা কোথায়? সজ্জন বুনো ঝোপটাকে দেখালো। সোম বুঝতে পারছিল এদের থেকে ভয়ের কিছু নেই, তবু জিজ্ঞাসা করল, বাংলোর ভেতরে গিয়েছেন? হ্যাঁ, ওখানে একটা মানুষ মরে পড়ে আছে। লোকটাকে চেনেন? কি করে চিনব, এই অঞ্চলে এর আগে আসেনি। কিন্তু ওই লোকটাকে খুনের অভিযোগে যদি আপনাকে ধরা হয়? টিকবে না, লোকটা মারা গিয়েছে 3 দিনের বেশি আগে। গত পরশু আমি এখান থেকে কয়েকশো মাইল দূরে অপারেশন করেছি। হঠাৎ সোমের খেয়াল হলো, আর দেরি করা উচিত নয়। সিপি যদি তাকে ধরার জন্য ফোর্স পাঠিয়ে থাকে তাহলে। সে বলল, রিভলভারটা ফেলে দিন। সজ্জন বলল, আপনি কে তা না জেনে এটা দেব না। আমি পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলাম। ট্র্যাপে পড়ায় আজ আমার চাকরি নেই, যার জন্য এই দুরবস্থা। তাকে খুঁজতে এসেছিলাম এখানে। লোকটাকে খুঁজে বের করতে না পারলে আমাকে বিনা দোষে শাস্তি পেতে হবে। দিন রিভলভারটা, আমাকে এখনই এখান থেকে চলে যেতে হবে। হাত বাড়ালো সোম। এই সময় পৃথা জিজ্ঞাসা করল, কাকে খুঁজছেন আপনি? লোকে তাকেও চিতা বলে। সশস্ত্র বিপ্লবের মাধ্যমে দেশের ক্ষমতা বদল করতে চাই। কিছুতেই তাকে ধরা যাচ্ছে না। সোম এগিয়ে এসে রিভলভারটা নিয়ে পৃথার দিকে তাকালো। আপনারা স্বামী স্ত্রী? পৃথা বলল, যদি নাও হয় তাতে আপনার কি এসে যাচ্ছে? ও। নিজের গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে হঠাৎ থমকে গেল সোম। সোজা ফিরে গেল বুনো ঝোপের কাছে। এবার গাড়িটাকে দেখতে পেল। পুলিশের গাড়ি নিয়ে বেশি দূর যাওয়া সম্ভব নয়, কিন্তু এটাকে তো ব্যবহার করা যেতে পারে। অবশ্য যে অবস্থায় গাছের গায়ে আটকে আছে। সে সজ্জনকে ডাকল, হাত লাগান, গাড়িটাকে তুলি। ওরা গাড়িটাকে হালকা গাড়ি বলেই তুলতে পারল। নিজের গাড়ির থেকে একটা দড়ি নিয়ে এসে মারুতির সামনের অংশে বেঁধে বলল, আপাতত এখান থেকে চলুন। সজ্জন নিজের গাড়িতে বসল। পৃথা উঠতে যাচ্ছিল, কিন্তু তার আগে সোম ডাকল, ওখানে কষ্ট করে বসতে যাচ্ছেন কেন? এখানে চলে আসুন। পৃথা জবাব না দিয়ে মারুতিতেই বসল। সামনের গাড়ির টানে এবার মারুতি বাংলো ছেড়ে এগিয়ে যাচ্ছে।
সজ্জন বলল, লোকটা ডাকলো, গেলেই পারতে। পৃথা বলল, আশ্চর্য, লোকটাকে চিনি না, যা বলছে তা সত্যি কিনা কে জানে। গাড়িতে শব্দ হচ্ছে, দরজাগুলোর অবস্থা কাহিল। ওরা জঙ্গলের পথে উঠে এলো। পেছনে গাড়ি বাঁধা থাকলে যে গতিতে গাড়ি চালাতে হয় তার চেয়ে ঢের জোরে চলছে সোম। লোকটা ভাঁওতাবাজ অথবা খুনি যাই হোক না কেন, এই ভয়ঙ্কর বাংলো থেকে ওর কল্যাণে বেরিয়ে যাওয়া সম্ভব হচ্ছে, এটাই সত্যি। প্রাইভেট লেখা বোর্ড পার হয়ে নিচের পিচের রাস্তার পরে সোমকে ডান দিকে বেঁকতে দেখল সজ্জন। আশ্চর্য, ডান দিকে কেন? ওদিকে তো সমতলে যাওয়ার পথ। তাদের উঠতে হবে বাঁ দিক দিয়ে ওপরে। সে হর্ন বাজালো লোকটাকে থামবার জন্য, কিন্তু সোম তা কানেই নিল না। বেশ কিছুটা যাওয়ার পর সামনের গাড়ি থেমে গেলে সজ্জন ব্রেক চাপল। সোম নেমে এলো গাড়ির থেকে। তার হাতে একটা সরু পাইপ। সে বলল, আপনার গাড়ির চাবিটা দিন তো। কেন? পেট্রোল ক্যাপটা খুলব। ওই গাড়ির পেট্রোল এখানে চালান দেব। সোম হাসল। পেট্রোল পেটে পড়লেই তো ইনি চালু হবেন? হ্যাঁ, তাই মনে হয়, কিন্তু পেট্রোল ট্যাঙ্ক লিক হয়ে গেছে আসার সময়। সোম মারুতিটাকে দেখল। নিজের গাড়ির থেকে কিছু যন্ত্রপাতি এবং সাবান বের করে মারুতির সিট সরিয়ে কাজে লেগে গেল। কিছুক্ষণ পরে সোম বলল, মনে হয় ম্যানেজ করেছি, দেখা যাক। ওরা দেখল দুটো গাড়িকে পাশাপাশি দাঁড় করিয়ে সোম খানিকটা মুখ দিয়ে টেনে এ গাড়ির থেকে ওই গাড়িতে পেট্রোল যাওয়ার পথ তৈরি করে দিল। সজ্জন জিজ্ঞাসা করল, কত তেল আছে আপনার গাড়িতে? সরকারি তেল, হিসাব করে তো কেউ খরচ করে না। দেখবেন আপনারটা না একদম খালি হয়ে যায়। খালি করার জন্যই তো এই ব্যবস্থা। সজ্জন প্রথমে কথাটার মানে বুঝতে পারেনি। তেল যখন আর এলো না তখন সোম বলল, দেখুন তো আপনার গাড়ি ঠিক আছে কিনা। সজ্জন ইঞ্জিন চালু করে দেখল গাড়ি এত ঝড় সামলেও মোটামুটি ঠিকই আছে। এবার সোম ডাকল, আমার নাম সোম, আপনার নামটা জানা হয়নি। আমি সজ্জন আর ও পৃথা। বাহ, ভালো নাম। আপনারা আমার সঙ্গে হাত লাগিয়ে গাড়িটাকে ঠেলুন। সোম নিজের গাড়ির স্টিয়ারিং ঘোরালো। ওরা গাড়িটাকে ঠেলতেই সেটা বাঁক নিয়ে এগিয়ে চলল খাদের দিকে। সোম দাঁড়িয়ে পড়তেই সজ্জন চিৎকার করল, সর্বনাশ, আপনার গাড়ি তো খাদে পড়ে যাবে। সোম মাথা নাড়ল, আমি তাই চাই। সঙ্গে সঙ্গে গাড়িটা নিচে চলে যেতে দেখল ওরা। অনেক নিচে গাছেদের মাথায় আছড়ে পড়তেই সোম ঘুরে দাঁড়ালো। আপনি আমার গাড়িতে ওঠেননি, আমাকে আপনাদের গাড়িতে উঠতে দিতেও কি আপনার আপত্তি আছে পৃথা দেবী? লোকটা মূর্খ, এবং অতি বড় মূর্খ না হলে কেউ ওই বাংলোয় যায় না, গিয়ে টেলিফোন ধরে না। ভার্গিস বিড়বিড় করলেন। এখন মধ্যরাত। বিছানায় শুয়ে খবরটা পাওয়া মাত্র সোমের মুখটাকে মনে করলেন তিনি। লোকটার আর বাঁচার পথ খোলা রইল না, কিন্তু তিনি চাননি ও এতটা চটচলতি ধরা পড়ুক। অনেক সময় বোকারাও ফস করে ঠিক কাজ করে ফেলে। চিতাটাকে যদি সোম ধরতে পারত, কিন্তু আর দেরি করা উচিত হবে না। খবরটা বোর্ডের কাছে পৌঁছাবেই। ভার্গিস তার দ্বিতীয় সহকারী কমিশনারকে ফোন করলেন। ঠিক এই মুহূর্তে তুমি কি করছো? সহকারী কমিশনার স্বতন্ত্র হয়ে ঘুমন্ত স্ত্রীর দিকে তাকালো। কিছু না স্যার। গুড। বাবু বসন্তলালের বাংলোটার কথা মনে আছে? ম্যাডাম যেখানে বিশ্রাম নিতে যান? হ্যাঁ স্যার। সেখানে সোম গিয়েছে। ভোরের আগেই ওকে অ্যারেস্ট করে নিয়ে এসো। লাইন কেটে দিলেন ভার্গিস। একটা ব্যাপার তাকে বেশ স্বস্তি দিচ্ছিল, তার গোয়েন্দা বিভাগ যে যথেষ্ট সক্রিয় তা আরও একবার প্রমাণিত হলো। নানা জায়গায় ঠু মারতে মারতে ওরা ওই বাংলোয় ফোন করেছিল। একটা গলা পায় অথচ অশিক্ষিত কেয়ারটেকার নয়, কেয়ারটেকারের নয়। ওদের সন্দেহ হয়। কিছুক্ষণ পরে তারা অপারেটরকে ফোন করে জানতে পারে সোম ওখানে আছে।
এই মূর্খ তাকে সরিয়ে সিপি হতে চেয়েছিল। নিজের পরিচয়কে অপারেটরকে দেয়। ভার্গিসের খুব ইচ্ছে হচ্ছিল সোমকে যে ধরা যাচ্ছে তা মিনিস্টারকে ফোন করে জানিয়ে দিতেন, কিন্তু এত রাত্রে সেটা বুদ্ধিমানের কাজ হবে না। তার ঘুম আসছিল না। কালকের দিনটা হাতে আছে। উপায় না থাকলে তিনি সমস্ত শহরটাতে চিরুনি তল্লাশি করতেন। ভার্গিস বিছানার থেকে নেমে ওভারকোট পরে নিলেন। সার্ভিস রিভলভারটাকে একবার পরীক্ষা করে ইন্টারকামে হুকুম করলেন জিপ তৈরি করার জন্য। তারপর জানালায় গিয়ে দাঁড়ালেন। ঘুমন্ত শহরের অনেকটাই এখান থেকে দেখা যাচ্ছে, কিন্তু অদ্ভুত শান্ত হয়ে আছে শহরটা। আসলে এটা ভান। কয়েক বছর অজস্র গুলি চলেছে। বদমাশগুলোকে তিনি যেমন মেরেছেন তেমন বাহিনীর কিছু লোকও মরেছে। এবার বেশ কিছুদিন ওরা চুপচাপ। ওই আকাশলাল আর তার 3 সঙ্গীকে ফাঁসিতে লটকালেই চিরকালের জন্য ঠান্ডা হয়ে যাবে ওদের লড়াইয়ের চেষ্টা। অথচ এই ছোট্ট কাজটাই করা যাচ্ছে না। ভার্গিস চুরুট ধরালেন। ওরা শাসন ব্যবস্থা পাল্টাতে চায়। বোর্ড এবং তাদের নিয়োগ করা মন্ত্রী পরিষদের ওপর ওদের আস্থা নেই। স্বৈরাচারী শাসক বলে মনে করে জনগণ বিপ্লবের ডাক দিয়েছেন ওরা। ভার্গিসকে এইসব করতে হচ্ছে যেহেতু তিনি নিজেকে একজন বিশ্বস্ত সৈনিক বলে মনে করেন। মাঝে মাঝে মনে প্রশ্ন আসে, কার প্রতি তিনি বিশ্বস্ত? যারা ক্ষমতায় আছে, নাই দেশের প্রতি? উত্তরটা বড় গোলমেলে। ভার্গিস বেরিয়ে এলেন। ফিনফিনে জ্যোৎস্নায় তার জিপ সেপাইদের স্যালুট অবজ্ঞা করে পথে নামল। এই মুহূর্তে ড্রাইভার গন্তব্য জানার জন্য অপেক্ষা করছে বুঝে তিনি আদেশ দিলেন, ধীরে ধীরে শহরের সব রাস্তায় পাক খাও। কোথাও দাঁড়াবে না আমি না বললে। জিপের পেছনে তার 2 দেহরক্ষী অস্ত্র নিয়ে বসে। আর কাউকেই সঙ্গে নেননি তিনি। মাঝরাতে এরকম ঘুরে বেড়ানো পাগলামি হতে পারে, কিন্তু তার যে ঘুম আসছিল না। তাছাড়া কে বলতে পারে নির্জন রাজপথে ঘোরার সময় তিনি কোনো ক্লু পেয়ে যান। ভার্গিস দেখলেন ফুটপাতে বেশ কিছু মানুষ মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। উৎসবের জন্য আগেভাগেই এসে পড়েছেন এরা। পকেটে টাকা নেই যে হোটেলে থাকবে। এদের মধ্যে আকাশলাল যদি মুড়ি দিয়ে শুয়ে থাকে তাহলে তিনি ধরবেন কি করে? উৎসবটা আর হওয়ার সময় পেল না। তিনি বাঁ দিকের ফুটপাত ঘেঁষে গাড়ি দাঁড় করাতে বললেন। জিপ দাঁড়ালো। ভার্গিস দেহরক্ষীদের বললেন, ওই 8 জন ঘুমন্ত মানুষকে তুলে নিয়ে এসো এখানে। দেহরক্ষীরা কঠোরভাবে আদেশ পালন করল। আচমকা ঘুম ভাঙা 8 জন দেহাতি মানুষ কাঁপতে কাঁপতে জিপের পাশে এসে দাঁড়ালো। এদের অনেকেই চাদর মুড়ি দিয়ে থাকায় ভার্গিস আদেশ করলেন সেগুলো খুলে ফেলতে। তারপর জোরালো টর্চের আলোয় একে একে মুখগুলো পরীক্ষা করলেন। 8 নম্বর লোকটার নজর তার ভালো লাগলো না। টর্চের আলো ওর মুখ থেকে না সরিয়ে জিজ্ঞাসা করলেন, তোর নাম? হুজুর, নাম বল। ফাগুলাল, চিচি করেই জবাব দিলেন লোকটা। কোথায় থাকিস? ওরেগাঁও। আকাশলাল তোর কে হয়? কন? আকাশলালের নাম শুনিসনি? না, আমাদের গ্রামে কেউ নেই। দেওয়ালে লটকানো পোস্টারকে দেহরক্ষী খুলে নিয়ে এসে লোকটার সামনে ধরল। ভার্গিস জিজ্ঞাসা করলেন, চিনিস? বোকার মতো মাথা নাড়ল লোকটা। না। দেহরক্ষীদের উঠে আসতে ইশারা করে চালককে জিপ ছাড়ার নির্দেশ দিলেন তিনি। এই এক ঘটনা সব জায়গায় ঘটছে। কোনো শালা ওকে চেনে না। কথাটা যে মিথ্যে তা শিশুও বলে দেবে, কিন্তু মিথ্যেটা প্রমাণ করা যাচ্ছে না। জিপ চলছিল সাধারণ গতিতে, এ পথ থেকে ও পথে। এত রাত্রে কোনো গাড়ি নজরে পড়ছিল না। পাহাড়ি শহরে এই সময় গাড়ি চলারও কথা নয়। ঘুরতে ঘুরতে তিনি চান্দি হিলসের রাস্তায় চলে এলেন এবং তখনই তার নজরে পড়ল ফুটপাতে এক বৃদ্ধা চিৎকার করে কাঁদছে। বৃদ্ধার পাশে একটি শরীর শুয়ে আছে। হয়তো ওর কেউ মরে গেছে। এই ধরনের সাধারণ শোকের দৃশ্যে না যাওয়াই ভালো। কিন্তু তার কানে এলো চিৎকারের মধ্যে পুলিশ শব্দটা বেশ কয়েকবার উচ্চারণ করল বৃদ্ধা। পুলিশকে গালিগালাজ করছে যেন। তিনি জিপ থামিয়ে নেমে পড়লেন। খানিক দূরে জনাচারেক মানুষ উবু হয়ে বসে শোক দেখাচ্ছিল।
পুলিশ দেখে তারা সরে পড়ার চেষ্টা করতেই ভার্গিস ধমকালেন, কেউ যাবে না, দাঁড়াও। লোকগুলো দাঁড়িয়ে গেল। একদম চোখের সামনে পুলিশ দেখে বৃদ্ধা হকচকিয়ে চুপ মেরে গেল। ভার্গিস তাকে জিজ্ঞাসা করলেন, কে মরেছে? আমার ছেলে, একটাই ছেলেকে মেরে ফেলল। বৃদ্ধা কোকিয়ে উঠল, কে মেরেছে? বৃদ্ধা জবাব না দিয়ে ফোঁপাতে লাগলো, কে মেরেছে বল, তার শাস্তি হবে। হাউ হাউ করে কাঁদল বৃদ্ধা, পুলিশ মেরেছে। পুলিশ? এটা আশা করেননি ভার্গিস। তার কাছে তেমন কোনো রিপোর্টও নেই। তিনি জিজ্ঞাসা করলেন, পুলিশ তোমার ছেলেকে কেন মারল? ও টাকার লোভে পুলিশের কাছে গিয়েছিল, পুলিশ ওকে খুব পিটল, তবু ছেলে হাঁটতে হাঁটতে ফিরে এলো। বললাম হাসপাতালে যেতে, গেল না। বলল হাসপাতালে গেলে পুলিশ আবার মারবে। তারপর সন্ধেবেলা শুয়ে শুয়ে হঠাৎ মুখ থেকে রক্ত তুলল, রক্ত তুলতে তুলতে মরে গেল। কারা ওকে টাকার লোভ দেখিয়েছিল? ভার্গিস গন্ধ পেলেন। জানি না হুজুর, বলেছিল পুলিশকে একটা খবর দিতে যেতে হবে। ওর মুখ থেকে চাদর সরাও। বৃদ্ধা কাঁপা হাতে চাদরটা সরালে ভার্গিস টর্চের আলো ফেললেন। হ্যাঁ, এই লোকটাকে খুঁজে বের করতে বলেছিলেন তিনি সোমকে। সোম গিয়ে বসে আছে বাবু বসন্তলালের বাংলোয়, আর এই লোকটা ফুটপাতে মরে পড়ে আছে। নিশ্চয়ই ধোলাইয়ের সময় পেটের কিছু জখম হয়েছিল। এই লোকটার কাছ থেকে আর কোনো খবর পাওয়া যাবে না। তিনি জিজ্ঞাসা করলেন, ও মরে যাওয়ার পর কেউ দেখতে এসেছিল? হুজুর, পুলিশের হাতে মার খেয়ে মরেছে শুনলে কেউ কাছে আসে? পুলিশের হাতে মরেছে বলছো কেন? ও তো দিব্যি হেঁটে বাড়ি এসেছিল। ঠিক আছে, আমার লোক আসছে, ওর মৃতদেহ ভালো করে সৎকার করে দেবে। ভার্গিস জিপের দিকে ফিরে চললেন। দেহরক্ষীরা দূরে দাঁড়িয়ে থাকা লোকগুলোর ব্যাপারে তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি ইশারায় তাদের ছেড়ে দিতে বললেন। তার মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল। একটা ভালো ক্লু হাতছাড়া হয়ে গেল। ওয়্যারলেসে তিনি মৃতদেহ সরাবার হুকুম জানিয়ে দিলেন। ঘুমের ওষুধ খেয়ে শুয়েছিল আকাশলাল। এই দুটো রাত তার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাক্তার বলেছেন কোনো রকমে টেনশনের মধ্যে থাকা ওর স্বাস্থ্যের পক্ষে মারাত্মক হবে। কথাটা শুনে হেসেছিল সে। তারপর সহকর্মীদের অনুরোধে ঘুমের ওষুধ খেয়ে শুয়েছিল। সন্ধ্যের পরেই খবরটা এসেছিল যে মানুষটিকে ডেভিড পুলিশ হেডকোয়ার্টার্সে পাঠিয়েছিল সে মারা গিয়েছে। লোকটা সাধারণ মানুষ, খুব গরিব, ফুটপাতে বাস করত। কিন্তু তাকে যখন বলা হয়েছিল এটা আকাশলালের কাজ, তখন সে সঙ্গে সঙ্গে রাজি হয়েছিল যেতে। যদিও এখন অনেকে বলছে সে টাকার লোভে অত বড় ঝুঁকি নিয়েছিল, কিন্তু কথাটা যে সত্যি নয় তা মানুষের জানা উচিত। কিন্তু এই খবরটা আকাশলালকে জানাতে গিয়েও জানাতে পারেনি ডেভিড। মানুষটার টেনশন আরও বাড়বে। সে এবং হায়দার আলোচনা করছিল এই অবস্থায় লোকটির দেহ কোন মর্যাদায় সৎকার করা সম্ভব। ঠিক হয়েছিল ভোর রাত্রে কয়েকজন কর্মী যাবে শববাহক হিসাবে, কারণ মধ্যরাত্রে রাজপথ নিরাপদ নয়। অথচ মাঝরাতের পর খবরটা এলো স্বয়ং পুলিশ কমিশনার মৃতদেহটা আবিষ্কার করেছেন এবং তার নির্দেশে পুলিশ সৎকারের ব্যবস্থা করেছে। ব্যাপারটা তাদের হতাশ করেছিল। মৃতদেহ দেখে সাধারণ মানুষ যাতে সরকারের ওপর আরও ক্রুদ্ধ হতে না পারে তার ব্যবস্থা করছেন সিপি। ডেভিড সিগারেট ধরালো। এখন 24 ঘন্টায় 4 ঘন্টা ঘুমানোর অভ্যাস হয়ে গেছে। কয়েক বছর ধরে এই জীবন। সে, হায়দার, আকাশলাল অথবা যারা মারা গেছে ইতিমধ্যে, তাদের প্রত্যেকের জীবনে এই শাসক গোষ্ঠীর অত্যাচার দগদগে ঘায়ের মতো রস ছড়িয়েছে। এরা বদলা নেবার জন্য তিল তিল করে তৈরি হয়েও শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়ছে বারংবার। এইবারই শেষবার। কিন্তু লোকটাকে রক্ষা করার দায়িত্ব তার নেওয়া উচিত ছিল। এখন এই ঘর থেকে না বেরিয়েও শহরের যে কোনো জায়গায় যা কিছু করার ক্ষমতা তাদের আছে। আকাশলাল নিশ্চয়ই তার কাছে কৈফিয়ত চাইবে, নিজের কাছেও তো সে কোনো কৈফিয়ত দিতে পারছে না। টেলিফোন বাজল। ডেভিড সময় দিল কিছুটা। এই রাত্রে কেউ চট করে রিসিভার তোলে না। টেলিফোনটা 7 বার আওয়াজ করার পর সে রিসিভার তুলল। হ্যালো। বিপ্লব দীর্ঘজীবী হোক,
3 নম্বর চেকপোস্ট থেকে বলছি, এইমাত্র লাল মারুতি চেকপোস্ট পার হয়ে গেল। লোকটা দ্রুত বলে ফেলল। এত রাত্রে? ঠিক আছে। রিসিভার নামিয়ে রাখলো ডেভিড। সে ঘড়ির দিকে তাকালো। আর আধ ঘন্টার মধ্যেই গাড়িটা শহরে ঢুকছে। লোকটার সঙ্গে কথা বলার দায়িত্ব হায়দারের। ডেভিড উঠল। পাশের ঘরে হায়দার লম্বা কাউচে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আকাশলালের একটা লাইন মনে পড়ল, ঘুম তুমি আমার খুব প্রিয়, কিন্তু আমার হাতে সময় নেই তোমায় সঙ্গ দেবার, তোমায় সঙ্গ দেবার, তোমায় সঙ্গ দেবার। ডেভিড হায়দারকে তুলল। যতই ঘুমে আচ্ছন্ন থাকুক, একটাকে উঠে পড়ার অভ্যেস তৈরি হয়ে গেছে। ডেভিড তাকে টেলিফোনটার কথা বলল। হায়দার ঘড়ি দেখল। এখন রাত 3:30। ভোর হতে বেশি দেরি নেই। 3 নম্বর চেকপোস্ট দিয়ে যখন আসছে তখন সহজেই ওদের খুঁজে নেওয়া যায়। হায়দার বলল, লোকটাকে আমাদের দরকার, এত রাত্রে শহরে ঢুকলে পুলিশের হাতে পড়বে। ডেভিড মাথা নাড়ল। তা ঠিক, কিন্তু পুলিশ ওদের কি করবে? ওদের মানে? তোমার মনে নেই ওর সঙ্গে একজন মহিলা আছে? যদি স্বামী স্ত্রী হয় তাহলে একদিক দিয়ে ভালোই, পুলিশ বিশ্বাস করবে ওরা নিরীহ আগন্তুক। তাছাড়া ওদের কাছে নিশ্চয়ই পরিচয়পত্র আছে, ওরা এই রাজ্যের নাগরিক নয়, অতএব কিছু করার আগে পুলিশ ভাববে। কিন্তু আমি চাইছিলাম না ওরা একটুও নাজেহাল হোক। এইসব লোক বিগড়ে গেলে পরে কাজ করতে অসুবিধা হয়। কি করতে চাও? ওকে তো জানানো হয়েছে কোথায় ওর ঘর বুক করা হয়েছে, নিশ্চয় সেখানেই উঠবে। এখন আগামীকাল যোগাযোগ করলেই হয়। ঠিক তাই, কিন্তু তার আগে দেখা দরকার সে ঘরে পৌঁছাচ্ছে কিনা। আমি একটু ঘুরে আসছি। হায়দার দ্রুত সাজবদল করতে বসল। মিনিট 3 মধ্যেই তার চেহারা একজন দেহাতি মানুষ যে শহরের উৎসব দেখতে এসেছে তেমন চেহারা নিয়ে নিল। ডেভিড আপত্তি করল না। এ ব্যাপারে তার নিজের ওপর আস্থা না থাকলেও হায়দারের ওপর ভালোভাবে আছে। এই বাড়িটা অদ্ভুত। নিচে গোটা 3 ডিপার্টমেন্টাল শপ, তাদের পাশ দিয়ে উপরে ওঠার যে সিঁড়ি তা দিয়ে দোতলায় পৌঁছানো যায়। সেখানে 3 জন বৃদ্ধ যাজক থাকেন। এরা তেমন নাড়াচড়া করতে পারেন না, চাকররাই সব কাজ করে দেয়। মাঝে মাঝে জানালায় যাজকদের দেখা যায়। দোতলায় 5টি ঘর। প্রতিবেশীরা কৌতূহলী হয়ে প্রথম এখানে এসেছিল, কিন্তু বৃদ্ধদের একঘেয়ে বিরক্তিকর কথাবার্তায় আর এদিকে আসার কথা ভাবেনি। এই 3 জন বৃদ্ধ মানুষকে সামনে রেখেই ডেভিডদের আপাত আশ্রয়। বাড়িটার পেছন দিকে একটা ঘোরানো সিঁড়ি দিয়েই যাতায়াত। ওদিকে কারণ নজর পড়ার উপায় নেই, কারণ সেখানে একটা সিনেমা হলের বিশাল পাঁচিল রয়েছে। এই 3 বৃদ্ধ আকাশলালকে স্নেহ করেন, তার জন্য প্রার্থনা জানান, কিন্তু একই বাড়িতে থেকেও কখনো দেখা করেন না। হায়দার রাস্তায় নেমে দেখে নিল দুদিক। পুলিশের গাড়ির কোনো চিহ্ন নেই। মাইনে করা লোকেরা যতই টহল মারুক শেষ রাতে হাই তুলবেই। সে দ্রুত পা চালাল। দলে তাকে এই হাঁটার ধরনের জন্য খরগোশ বলে ডাকে কেউ কেউ। শেষ পর্যন্ত সে সেই রাস্তায় পৌঁছালো যেখানে মানুষজন ফুটপাতেই মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। এখন চারপাশে বেশ কুয়াশা। দূরে জিপের আলো দেখতে পেয়ে সে চট করে ফুটপাতের অন্যদের পাশে শুয়ে পড়ল। জিপটা খুব ধীরে ধীরে আসছে, এত ধীরে যে দরজা খুলে ওঠা যায়। কুয়াশা থাকায় আরোহীদের দেখা যাচ্ছে না। যদিও অনুমান করতে কোনো অসুবিধা হবার কথা নয়, জিপটা বাঁদিকে বাঁক নিতেই উল্টো দিক থেকে আরেকটা গাড়ির আলো দেখা গেল। জিপটা সরে এলো মাঝ রাস্তায়। গাড়ির ব্যাপার স্যাপার সজ্জনের চেয়ে সোম ভালো জানেন। প্রথম দিকে এমনটা মনে হয়েছিল। সজ্জন গাড়ি চালাচ্ছিল সাবধানে, পাশে সোম বসে, পিছনে পৃথা। গাড়িটা শব্দ করছে খুব, কিন্তু অন্য কোনো ঝামেলা পাকাচ্ছে না। পেট্রোলের গন্ধও পাওয়া যাচ্ছিল না। যদিও দরজার চেহারা খুব হাস্যকর, সোম জিজ্ঞাসা করল, আপনারা উৎসব দেখতে যাচ্ছেন? উৎসব? কিসের উৎসব? আপনারা এমন সময় এখানে এসেছেন যে সময়টার জন্য পাহাড়ের মানুষ তাকিয়ে থাকেন। ছোট ছোট গ্রাম থেকেও মানুষ ছুটে আসে। দিনটা পরশু। কোনো ধর্মীয় ব্যাপার?
ব্যাপারটা ধর্মের মধ্যে সীমাবদ্ধ নেই এখন। সোম সজ্জনকে ভালো করে দেখল। তাহলে এমনি আসা হচ্ছে, ট্যুরিস্ট? হ্যাঁ, বেড়াতে এসে কাজ করা আমি একদমই পছন্দ করি না। পেছন থেকে পৃথা বলল, ভালো, খুব ভালো, কিন্তু উঠবেন কোথায় তা ঠিক করেছেন? এখন খুব ভিড় শহরে, ওরা ঠিক করে রেখেছে। সজ্জন উত্তর দিল। কারা? যাদের আমন্ত্রণে আমি এসেছি। সজ্জন হাসল। আমরা সেখানে উঠব না, উঠলেই ওরা তোমাকে দিয়ে কাজ করাবে। পৃথা প্রচণ্ড আপত্তি জানালো। আচ্ছা, আপনার জানাশোনা ভালো হোটেল আছে? সোম হাসল। বিস্তর। আমি বললে ওরা নতজানু হয়ে ঘর দেবে, পয়সা নেবে না। সে কি, কেন? পৃথা অবাক। এখানে পুলিশের বড় কর্তার গুডবুকে সবাই থাকতে চায়। অবশ্য আমি আর পুলিশের কোনো কর্তাই নই, খবরটা পেয়ে গেলে ওরা পাত্তা দেবে না বলেই মনে হয়। সজ্জন তাকালো। আলাপ হওয়ার সময় এই কথাটা একবার বলেছিলেন। ব্যাপারটা কি? আমাকে সাসপেন্ড করা হয়েছে। এই শহরের বিরুদ্ধে একদল মানুষ দীর্ঘদিন ধরে বিদ্রোহ করতে চাইছেন। অনেক চেষ্টা সত্ত্বেও তাদের নেতাকে ধরা যাচ্ছে না। প্রচুর টাকা পুরস্কার ঘোষণা করা সত্ত্বেও জনসাধারণ তাকে ধরিয়ে দিচ্ছে না। এই লোকটার পাতা ফাঁদে আমি বোকা বনেছি বলেই আমাকে সাসপেন্ড করা হয়েছে। একদিনের মধ্যে লোকটাকে খুঁজে বের করতে না পারলে আমার রক্ষে নেই। করুণ হয়ে গেল সোমের গলার স্বর। ফাঁদটা কি ছিল? সোম অল্প কথায় ঘটনাটা বলল, শুধু নিজের টাকার প্রতি লোভের প্রসঙ্গটা এড়িয়ে গেল। পৃথা বলল, এসব ঘটনা জানলে এখানে আসতাম না। যে কোনো সময় গোলমাল হতে পারে। উৎসবের সময় কিছু হবে না, সোম বলল। আপনি এই লোকটাকে খুঁজে পাবেন? সজ্জন জিজ্ঞাসা করল। খড়ের গাদায় সূচ খোঁজার মতো অবস্থা। আপনি কিসের ডাক্তার? কেন? এই যে বললেন কারা আপনাকে নেমন্তন্ন করে আনছে। কথা বলতে বলতে নাক টানল সোম। পেট্রোলের গন্ধ পাচ্ছি, দাঁড়ান তো একটু। সজ্জন দাঁড়ালো। ওপাশের দরজা দিয়ে নামা যাবে না। সজ্জন নেমে দাঁড়ালো, সেদিক দিয়েই সোম নেমে এলো। পেট্রোল আবার লিক করছে। পৃথাকে নামিয়ে সিট তুলে পেট্রোল ট্যাঙ্কের তলায় হাত ঢুকিয়ে আরও কিছুক্ষণ মেরামতির চেষ্টা করল সোম। তারপর বলল, যা তেল আছে আপনারা শহরে পৌঁছে যেতে পারবেন। আপনি? সজ্জন জিজ্ঞাসা করল। এরপর আপনার গাড়িতে গেলে ভার্গিস আমাকে ছিঁড়ে খাবে। ভার্গিস কে? যাকে কেউ কখনো হাসতে দেখেনি, আমাদের কমিশনার। আপনি তো শহরেই ফিরবেন? হ্যাঁ, শহরে ঢুকতে হলেই একটা চেকপোস্ট পড়বে। ওরা দেখুক আমি চাই না। তাহলে আপনার সঙ্গে দেখা হচ্ছে না? শহরে যখন থাকছেন তখন দেখা হয়ে যাবেই। সজ্জন গাড়ি চালু করে বলল, লোকটা ভালোই, ওপর চালাক। পৃথা মন্তব্য করল। এরপর ওরা 3 নম্বর চেকপোস্টে পৌঁছল। পরিচয়পত্র দেখিয়ে ছাড় পেয়ে জোরে গাড়ি ছুটাতে গিয়েও পারা যাচ্ছিল না কুয়াশার জন্য। যত উপরে উঠছে তত কুয়াশা বাড়ছে। শেষ পর্যন্ত শহরের আলো চোখে পড়ল। ঢোকার মুখেই পুলিশের এক প্রস্ত জেরার সামনে পড়তে হলো। পৃথার কথা মনে রেখে সজ্জন নিজেদের পরিচয় দিল ট্যুরিস্ট হিসাবে। পথে গাড়ি খারাপ হওয়ায় দেরি হয়ে গেছে। শহরটা ঘুমাচ্ছে। দুপাশের ঘুমন্ত বাড়িঘর দৌড় মন্দ নয়। রাস্তায় একটা মানুষ দেখা যাচ্ছে না যাকে জিজ্ঞাসা করা যায়। হঠাৎ দূরে একটা জিপের আলো দেখা গেল। ধীরে ধীরে এগিয়ে আসতে জিপটা হঠাৎ মাঝ রাস্তায় চলে গেল আটকে দেওয়ার ভঙ্গিতে। সজ্জন অবাক হলো। সে ইঞ্জিন বন্ধ করতে ভরসা পাচ্ছিল না। যে কোনো মুহূর্তেই গাড়ি অচল হয়ে যাবে। দরজা খুলে সে এগিয়ে গেল জিপের দিকে। কাছে আসতেই তার নজরে এলো এক বিশালদেহী পুলিশ অফিসার তার বুক লক্ষ্য করে রিভলভার ধরে রেখেছে।